জীবনকে নিয়ে বাড়তে গেলে প্রথমে তো আমাদের আহার প্রয়োজন, প্রথমে আমাদের আহার প্রয়োজন। তাই তিনি প্রথম সৎসঙ্গের স্তম্ভ নাম দিয়েছেন কৃষি। চারটা স্তম্ভের কথা বলেছেন, কৃষি, শিল্প, শিক্ষা, বিয়ে। কৃষি, শিল্প, শিক্ষা, বিয়ে, এই চারটাকে তিনি বলছেন জীবন বৃদ্ধির স্তম্ভ। শুধু সৎসঙ্গের স্তম্ভ না, যারা জীবনকে ভালোবাসে, যারা জীবন এবং বৃদ্ধি চায়, ঠাকুর ধর্মের সংজ্ঞা দিয়ে বলছেন ধর্ম হচ্ছে বিইং এন্ড বিকামিং। ধর্ম ইজ দ্য সায়েন্স অফ বিইং এন্ড বিকামিং। ধর্ম হচ্ছে জীবন বৃদ্ধি বিজ্ঞান। আর এই বিজ্ঞানের চারটা স্তম্ভের কথা বলছে। প্রথমেই কৃষি। বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক সময় নিয়ে আলোচনা করবো না, খুব চুম্বকে ছুঁয়ে ছুঁয়ে যাব। ঠাকুর অনুকূল চন্দ্রের অনেক গ্রন্থাবলী আছে, শতাধিক গ্রন্থাবলী আছে বিভিন্ন বিষয়ের উপরে। রাষ্ট্র দর্শনের উপরে তার আছে বিধান বিনায়ক, সমাজ দর্শনের উপরে আছে সমাজ সন্দীপনা, বড় বড় ভলিউম, কোন কোন বই একাধিক খণ্ড। ধর্ম বিষয়ে, পরম পুরুষদের বিষয়ে আছে আদর্শ বিনায়ক। প্রেমের উপরে তার বিরাট দুটি খণ্ড বই আছে, প্রীতি বিনায়ক। এরকম অনেক অনেক বিষয়ের উপরে তার অনেক গ্রন্থাদি আছে। সেগুলি তো অল্প সময়ের মধ্যে আধা ঘন্টা বা 40-50 মিনিটে এই সবকিছু তো ব্যক্ত করা সম্ভব নয়। আমি ছুঁয়ে ছুঁয়ে আলোচনা করার চেষ্টা করবো, মূল বিষয়গুলো ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। আমার বোধের উপর দাঁড়িয়ে, আমার তো সীমাহীন চেতনা নয়, সীমাহীন প্রজ্ঞা নয়, আমার ক্ষুদ্র সেই বোধের উপর দাঁড়িয়ে আমি বলার চেষ্টা করব। যতটুকু আমার বোধ, তার বাইরে আমি বলতে পারবো না। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন দর্শন আর মহিমা আমার কাছে মনে হয় সেটা সীমাহীন। তো যাই বলছিলাম, এই কৃষি সম্পর্কে ঠাকুরের অনেক মৌলিক কথা বলা আছে। তার একটি প্রধান বিষয় তিনি বলছেন যে নদী খনন। ভালো কৃষি পেতে গেলে নদী খনন করতে হবে। আর এই নদী খনন শুধু ঠাকুর বলছেন খালি কৃষির জন্য নয়। এই নদী খনন না করলে মানব সভ্যতাই ধ্বংসের অভিমুখে ক্রমশ যাত্রা করবে। চরম ধ্বংসের গহ্বরে মানব সভ্যতা বিলীন হয়ে যাবে যদি আমরা নদী খনন না করি। এটা আজ থেকে 100 বর্ষ আগেই বলে গেছিলেন ঠাকুর। কিন্তু আজকের বিজ্ঞানীরা সেই কথা বলছেন যে পৃথিবীতে নানা কারণে, নানা রকম শিল্প, কল কারখানা এবং নানা রকম কারণে সেই মেরু অঞ্চলের বরফ গলছে, সেই গহ্বর সেই হয়ে যাচ্ছে, মেরু অঞ্চলের বরফ গলছে, সেই বরফ গলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে। এমনি তো পৃথিবীতে 3 ভাগ স্থল, ভুল বলছি, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আমাদের শরীরেও তাই, শরীরেও 3 ভাগ জল, 1 ভাগ স্থল। বৈদিক শাস্ত্র বলছে 3 ভাগ জল, মেডিকেল সায়েন্স বলছে যে 70% তরল অংশ। এই পৃথিবীতেও 3 ভাগ জল। কিন্তু যেভাবে ওই ওজোন স্তর, ওজোন গহ্বর যেভাবে বাড়ছে, মেরু অঞ্চলের বরফ যেভাবে গলছে, তাদের সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে। আর সমুদ্রের উচ্চতা যদি বেড়ে যায়, ওই 3 ভাগ জল ধীরে ধীরে ওই 3.5 ভাগের বা ক্রমশ 4.5 ভাগের দিকে আসলে কি হবে? ঝড়, বন্যা, প্লাবন, সভ্যতাই ধ্বংসের দিকে যাবে। ঠাকুর বলছেন যদি নদী খনন করা যায়, সমস্ত নদী, পদ্মা, মেঘনা, যমুনা, যত নদী আছে, বিভিন্ন নদী আছে, সেই নদীগুলি যদি গভীরতা বাড়ানো যায়, তাহলে সমুদ্রের মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্রের যে উচ্চতা বৃদ্ধি হয়েছে, জল আসবে, নদী সে জল ধারণ করতে পারবে। আর নদী সে জল ধারণ করলে, নদী খনন করলে কৃষিরও খুব উন্নয়ন হবে। কৃষির যেমন উন্নয়ন হবে, পরিবেশের উন্নয়ন হবে, মানব সভ্যতা রক্ষা পাবে। এই কৃষির ক্ষেত্রে ঠাকুর অনেক আগে বলে গেছেন, আজকের পৃথিবী সেটা অনুধাবন করার চেষ্টা করছে। আরেকটা কথা বলেছেন যে গোপালনের কথা বলছেন। একসময় বৈদিক ভারতীয় সভ্যতা, কৃষিভিত্তিক সভ্যতার গোপালন ছিল এক গুরুত্বপূর্ণ অংশ। শ্রীকৃষ্ণকে যে গোবর্ধনধারী বলা হয়, যে তিনি গোবর্ধন পর্বতকে নিয়ে আঙ্গুলে ধারণ করেছিলেন,
এই কথাটির তাৎপর্য ঠাকুর বললেন যে আমার মনে হয় তিনি গোজাতির বর্ধনের জন্য নীতিবিধি প্রবর্তন করেছিলেন, গোপালনকে উৎসাহিত করেছিলেন। কারণ এই কৃষি ভিত্তিক সভ্যতায় গোপালন একটা অপরিহার্য বিষয়। যদি গোপালন করলে আমরা সেই সর্বশ্রেষ্ঠ আহার্য যেটা দুগ্ধ সেটাও আমরা পাই, আদর্শ খাদ্য যেটা দুধ সেটা পাই, আর পাই এই যে গরুর গোবর থেকে। আমরা যে আজ কৃত্রিম সার, আমরা কেমিক্যাল সার ব্যবহার করে হয়তো বেশি ফসল পাচ্ছি, কিন্তু ধীরে 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 মাটি তার উর্বরতা হারিয়ে ফেলছে, মাটি তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে, মাটি ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে। এই জন্য গোবর সারের কথা ঠাকুর বলছেন। সব বাড়িতে যাদের সম্ভব গোপালন করাকে ঠাকুর খুব উৎসাহিত করতেন। সেই গোপালন যত বেশি করব, যত গোবর বেশি হবে, তত পৃথিবীর মাটি উর্বর হবে। এবং গোবরের আর অনেক উপকারিতা। ঠাকুর এমন কথা বলছেন যে পারমাণবিক বিস্ফোরণ, রাসায়নিক বিস্ফোরণ ঘটলেও গোবর লেপন করে থাকলে, সেটা আমরা দেখছি শ্রীকৃষ্ণকে যখন পুতন রাক্ষসী স্তনে বিষ মেখে সে বিষাক্ত স্তন্য খাইয়েছিলেন, তখন ঋষিরা বলেছিলেন যে সে বালক শিশু কৃষ্ণের সর্বাঙ্গে গোবর দিয়ে আলপনা এঁকে দাও। আর আজকে বিজ্ঞানীরা বলছেন সেই সাদ্দাম এবং বুশের যুদ্ধের সময় যখন রাসায়নিক অস্ত্র বা পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা দেখা দিয়েছিল, তখন বিজ্ঞানীরা বলেছিলেন যে সারা গায়ে গোবর লেপন করে থাকলে ওই রাসায়নিক অস্ত্রের ক্রিয়াও তার শরীরে করতে পারে। এত ক্ষমতা রাখে গোবর। ঠাকুর বলছেন গোবরের মতো মানে প্রতিশোধ খুব কমই আছে। তো যাই হোক, বিশেষ করে কৃষির ক্ষেত্রে ঠাকুর যে জীবন বৃদ্ধির যে 4টে স্তম্ভের কথা বললেন, সেই কৃষির ক্ষেত্রে তার প্রধান একটা দিক নদী খনন, গোপালন, আরো অনেক বিষয় আছে। খুব বিস্তারিত জানতে গেলে ঠাকুরের দর্শনাদি করতে হবে। আর কৃষির পরেই তিনি বলছেন শিল্প, এবং শিল্পটা বলছেন কৃষি ভিত্তিক শিল্প। দেখো যার আম বাগান আছে, সে আমের থেকে হয়তো জেলি করা গেল। এইভাবে যে এখানে যে কৃষি বেশি, সেই কৃষি ভিত্তিক শিল্পের কথা উনি বলছেন। আর ঠাকুর বৃহৎ শিল্পকে, বিশেষ ক্ষেত্র ছাড়া বৃহৎ শিল্পকে উৎসাহিত করেন। তিনি কুটির শিল্পের কথা বলছেন। কুটির শিল্প যত বাড়ানো যায়, বৃহৎ শিল্পের তিনি বড় দুটো ক্ষতি। বৃহৎ শিল্পের বড় ক্ষতি একটা হচ্ছে বৃহৎ শিল্পতে পরিবেশ দূষণ তো করেই, আর একটা বড় ক্ষতি যে সেখানে অনেক দাস তৈরি হয়ে যায়। বৃহৎ শিল্পের সেই মালিক, তার আন্ডারে যে বহু মানুষ চাকরি করে, এই চাকরি করতে গিয়ে তারা দাসী পরিণত হয়ে যায়। এই চাকরি ঠাকুর পছন্দ করতেন না। ঠাকুর বলতেন সবাই এই ধনিক শ্রমিক সমস্যা থাকবে না যদি কুটির শিল্প থাকে বেশি, তখন আর নিজেই মালিক, নিজেই শ্রমিক। এই যে কম্পিউটার, আধুনিক যুগের ল্যাপটপ, কম্পিউটার, এগুলো তো আধুনিক কুটির শিল্প। এরকম নানা রকম কুটির শিল্প সৃষ্টি করার কথা, আবিষ্কারের কথা তিনি বলেছেন। এই কুটির শিল্প যত বাড়বে, তত পরিবেশ দূষণ কমবে এবং মানসিক দূষণও কমবে। মানুষ যখন অন্যের অধীনে চাকরি না করে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াবে, তখন তার ব্যক্তিত্ব, তার আত্মমর্যাদা বোধ, অনেক ক্ষেত্রে বিবেক বিসর্জন দিতে হয় চাকরির ক্ষেত্রে, সেগুলি দিতে হবে না। তাই বৃহৎ শিল্প পরিবেশ দূষণ করে, মানসিক দূষণ। এই জন্য ঠাকুর কুটির শিল্পকে উৎসাহিত করেছে। কৃষি, শিল্প আর শিক্ষা, আর চতুর্থ বিয়ে। শিক্ষা তো আজকের পৃথিবীতে চলছে, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র শিক্ষা জগতে এক চরম বিপ্লব এনেছেন। তথাকথিত আজকের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা তিনি বলছেন যে এটাই শিক্ষা ব্যবস্থা এমন ভয়ঙ্কর দুঃসময়কে ডেকে আনছে যে যদি জাতি, মানব জাতি কয়েক জেনারেশন নিরক্ষর থাকে, তবু যে ক্ষতি হবে না, তার চেয়ে বেশি ক্ষতি হবে। এই বর্তমান যে শিক্ষা প্রবহমান আছে, এই শিক্ষা যদি প্রবহমান থাকে, এটা বৈশিষ্ট্য লঙ্ঘনকারী শিক্ষা। তিনি বলছেন বৈশিষ্ট্যকে লঙ্ঘন করিয়া, বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করিয়া শিক্ষার অবতারণা করা আর জীবনকে নবুৎসব করিয়া দেওয়া একই কথা।
আজকে পৃথিবীতে আমরা দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, বিভিন্ন জীবনে যে আমরা নানা রকম দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিষাদ, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। মনোবিজ্ঞানী বলেন যে একটা সমস্যার মূলে ওই সমস্যাটা জন্ম দিয়েছে তার একটা সমস্যা, আর একটা সমস্যা, এরকম অনেক দেখা গেল এক পারিবারিক অশান্তি। এই পারিবারিক অশান্তি দেখা গেল যে তার কর্মক্ষেত্রে গিয়ে বড় ধরনের সমস্যা সৃষ্টি করলো। হয়তো বাড়িতে বউয়ের সাথে বনিবনা হয়নি, সে গিয়ে তার ওই ক্ষোভটা গিয়ে তার ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে গিয়ে প্রভাব ফেলছে, সমস্যা সৃষ্টি করছে, বা রাজনৈতিক জীবনে গিয়ে তার ওটা প্রভাব ফেলছে। এরকম একটা সমস্যা আর একটা সমস্যার জন্ম দেয়। তো ঠাকুর বলছেন যে বৈশিষ্ট্য অনুভূতিক শিক্ষা না পাওয়ার জন্য আমরা নারীরা প্রকৃত নারী হতে পারছি না, পুরুষরা প্রকৃত পুরুষ হতে পারছি না। এই নারী পুরুষের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে ভেজাল ঢুকে যাচ্ছে, আমরা ধীরে ধীরে যেন নপুংসকে পরিণত হতে যাচ্ছি। তাই বৈশিষ্ট্য অনুভূতিক শিক্ষা প্রাচীন ভারতবর্ষে, বৈদিক ভারতবর্ষে কিন্তু এই যে চতুরাশ্রম ছিল, চতুর্বর্ণ ছিল, সেই বর্ণটাকে পরবর্তীতে নানা কারণে সেই গৌরব উজ্জ্বল বৈদিক যুগ, যখন বৈদিক যুগের সেই উজ্জ্বলতা, আমরা যখন বৈদিক যুগের সেই জ্যোতিষ্মান যুগের প্রভা যখন আমাদের নানা রকম কর্মে আমরা তা নষ্ট করে ফেললাম অনেকাংশে, তখন আসলে বর্ণাশ্রম, বর্ণ বৈষম্যের রূপ নিল। কিন্তু বৈদিক যে বর্ণাশ্রম সেটা কোনো বর্ণ বৈষম্য নয়, সেটা হচ্ছে আমাদের সহজাত যে বৈশিষ্ট্য, সহজাত যে বৈশিষ্ট্য, ব্যক্তি বৈশিষ্ট্য, আমাদের বর্ণ বৈশিষ্ট্য, তার উপর দাঁড়িয়ে প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল। যেমন বৈশ্য কতগুলি শিক্ষা ছিল কমন, ধর্ম, কৃষ্টি, জীবনের কতগুলি মৌলিক বিষয় ছিল সবার জন্য কমন। তারপরে বৈশ্যের জন্য ছিল বাণিজ্য বিদ্যা, হয়তো ক্ষত্রিয়র জন্য ছিল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, ধনুর্বিদ্যা, বিপ্রের জন্য তার বৈশিষ্ট্য অনুবাদী বিদ্যা। এইভাবে বিদ্যার ভাগ ছিল, বিভাগ ছিল, তার সহজাত বৈশিষ্ট্য দাঁড়িয়ে সেটা ছিল, যেটা পরবর্তীতে আমরা বৈষম্য মনে করেছি। এবং পরবর্তীতে পেশা নির্ধারণের ক্ষেত্রেও বংশক্রমিক যে জীবিকা, সেটা তারা গ্রহণ করত। যেমন ঠাকুর বলেছেন যে ঢাকার তাঁতিরা যে মসলিন শাড়ি তৈরি করেছিল, যে মসলিন শাড়ি আজও বিশ্বের কেউ ওইভাবে তৈরি করতে পারেনি, অত দক্ষতার মূল কারণটা কি? বহু বংশ পরম্পরায় ওই কাজ করতে 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 জিনগত ভাবে তারা সেই কাজে দক্ষ হয়ে গেছে। আজকের জেনেটিক সায়েন্স, আজকের ইউজেনিক সায়েন্স কিন্তু ওই বংশক্রমিক যে জীবিকা তার পক্ষে চলে আসছে। অর্থাৎ সেই প্রাচীন বৈদিক বর্ণাশ্রমের দিকেই আজকে জেনেটিক্স, ইউজেনিক্স সায়েন্স ক্রমশ অগ্রসর হচ্ছে, অগ্রসর হচ্ছে। তাই ঠাকুর অনুকূল চন্দ্রের যে শিক্ষা দর্শন, সেই শিক্ষা দর্শনটা সহজাত বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে, বর্ণগত বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে তার ঝোঁক বুঝে শিক্ষা দেওয়া। ছোট্ট একটা গল্প বলি, কঠিন কঠিন কথা বলছি। ঠাকুর অনুকূল চন্দ্র সেই সময় এই হিমায়তপুরে, যে হিমায়তপুরে বসে আমি কথা বলছি, আমার এখান থেকে একটু 60-70 হাত পরেই মেন্টালের প্রাচীর, মানসিক হাসপাতালের প্রাচীর, আর সেই প্রাচীরের মধ্যেই ঠাকুরের জন্মস্থান। সেই হিমায়তপুরে বসেই ঠাকুর অনুকূল চন্দ্র তার 81 বছরের দিব্য জীবনের 80 বছরে হিমায়তপুরেই কাটে, বাকি 23 বছর সেই বিহার, বর্তমান ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, সেখানকার দেওঘরে তিনি কাটিয়েছেন। তো সেই হিমায়তপুর থাকাকালীনই তিনি বয়স্ক শিক্ষা চালু করেছিলেন, যেটা আমরা অনেক পরে, শতবর্ষ পরে দেখি অনেক জায়গায় বয়স্ক শিক্ষা। ঠাকুর সেই শতবর্ষ আগেই বয়স্ক শিক্ষা চালু করেছিলেন। তো সেখানে পঞ্চানন সরকার ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক। তার কাছে অনেক বয়স্ক মহিলারা শিখতেন। একদিন পঞ্চানন্দা ঠাকুরের কাছে সে খুব বিরক্ত ভরেই বলছেন, ঠাকুর, এই ছোট বাচ্চা কাচ্চাদের শিখানো যত সহজ, এই বয়স্কদের শিখানো, এই বয়স্ক শিখানো যে কত কঠিন এবং কি দুর্বিষহ কষ্ট, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। এই যে সরোজিনী মা, এই সরোজিনী মাকে প্রতিদিন জ্যামিতির লম্ব বুঝাচ্ছি,
প্রতিদিন ভুলে যাচ্ছে, প্রতিদিন বুঝাচ্ছি, প্রতিদিন ভুলে যাচ্ছে। কত ধৈর্য রাখা যায়? ঠাকুর শুনে বললেন, এই সরোজিনী মাকে ডাকতো। সরোজিনী মা আনন্দবাজারে কাজ করতে, সরোজিনী মাকে ডাকা হলো। ঠাকুর সরোজিনী মাকে বলছেন, এই তো পঞ্চানন্দা প্রতিদিন ওই জ্যামিতির লম্ব বুঝায়, আর তুই নাকি প্রতিদিন ভুলে যাস। তো প্রতিদিন ভুলে যাস কেন, ভালো করে বুঝিস না? সরোজিনী মা বলছেন, ঠাকুর ওই সারাদিন ওই কাজ টাজ করার পরে সারাদিন তো ওই আনন্দবাজারের বাট্টা বাট্টি, আনন্দবাজারে তো বহু লোকের রান্না হয়, সেখানে মশলা টসলা সরোজিনী মা বাটতেন। সরোজিনী বলছেন, সারাদিন এই আনন্দবাজারে পরিশ্রম করে যখন একটু লম্ব হবো, ওই সময় মাস্টারমশাই ওই লম্ব বুঝান, মাথার মধ্যে ভালো ঢোকে না। তো ঠাকুর বললে, সারাদিন আনন্দবাজারে কি করিস? বলে, ঠাকুর বাটনা বাটনি করতে হয়। কি বাটনা বাটনি করিস আমার সামনে এটা দেখাতো। ঠাকুর এরকম বলাতে আনন্দবাজার থেকে তাড়াতাড়ি শিল আনা হলো, পাটা আনা হলো। সে শিল পাটা সরোজিনী মার সামনে রাখা হলো এবং মশলাপাতি দেওয়া হলো। ঠাকুর বললেন, বাট। সরোজিনী মা ওই শিল পাটা নিয়ে মশলা বাটতে শুরু করলেন। সবাই দেখছেন যে ঠাকুর এইভাবে এত লোকের মধ্যে মশলা বাড়াচ্ছেন কেন, অনেকেই উপভোগের দৃষ্টি নিয়ে দিচ্ছেন। তো সরোজিনী মা ঠাকুরের নির্দেশ অনুসারে মশলা বাড়ছেন শিল পাটা নিয়ে। মশলা বাড়তে বাড়তে যখন ওই পাটার উপর শিল সোজাসুজি করে যখন আঙ্গুল দিয়ে মশলা আঙ্গুল দিয়ে মশলা টানছেন, ঠিক ওই সময় ঠাকুর বলে, তুই দাঁড়া 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 থাম, স্থির থাক। তারপরে পঞ্চানন্দ, এইবার আপনি শিল আর পাটা দিয়ে আপনি ওকে লম্ব বুঝান তো। পঞ্চানন্দ খুবই রাজভারী মানুষ ছিলেন, আর ঠাকুর নির্দেশ দিলেন, নইলে অন্য কেউ হলে তো উনি রেগে উঠতেন। ঠাকুরের নির্দেশে আসলেন রাজভারী ওই অবস্থায় নিয়ে তাকে, কারণ সরোজিনী মার প্রতি তিনি প্রচন্ড বিরক্ত, ওনাকে আর লম্ব বোঝানোর মতো তার মানসিকতা নেই। ঠাকুর বলাতে তিনি এসে ওই শিল আর পাটা দিয়ে, হ্যাঁ, পাটার উপরে যে শিল লম্বলম্বী আছে, হ্যাঁ, এইভাবে তিনি শিল আর পাটা দিয়ে সরোজিনী মাকে লম্ব বুঝালেন। সরোজিনী মা খুব মজা পাচ্ছেন আজকে এই লম্ব বোঝানোতে। উনি বুঝলেন। তো ঠাকুর বললেন, কিরে এবার লম্ব বুঝেছিস তো? বলে, হ্যাঁ ঠাকুর, এইবার লম্ব বুঝেছি। আবার কালকে ভুলে যাবি না তো? তো সরোজিনী বললেন, ঠাকুর সারাদিন তো এই লম্ব নিয়েই থাকি, আর সারা জীবনে ভুলবো না রে, কারণ যতবারই বাড়বো তখন মাথার মধ্যে তেমনি লম্ব এসে যাবে। এই যে ছোট্ট সাধারণ একটা গল্প, যে অনেকবার বোঝাচ্ছে কিন্তু সরোজিনী মার মনটা হয়তো আকর্ষণ করতে পারছে না। আর ওই শিল পাটা দিয়ে আজকে বুঝানো তো সরোজিনী মা খুব মনোযোগের সাথে জিনিসটা লক্ষ্য করবে। এই জন্য ওটা তার সারা জীবনে ভোলার কথা নয়, সারা জীবনে ওই লম্ব নিয়ে তাকে থাকতে হয়। এইভাবে ঠাকুর বলছেন যে পালের ছেলের কাছে ওই দেখা গেল যে প্রতিমা বা ওই মাটির হাড়ি পাতিলের উপমা, জেলের কাছে মাছ বা জালের উপমা, এরকম করে মানুষের যে বংশগত বৈশিষ্ট্য, সহজাত বৈশিষ্ট্য, বর্ণগত বৈশিষ্ট্য, সে তার উপর দাঁড়িয়ে শিক্ষা হলে সেই শিক্ষার মধ্যে সে রস পায়, সেই শিক্ষা তার কাছে সহজ বোধ, সেই শিক্ষা তাকে কসরত করে মনে রাখতে হয়। এইভাবে ঠাকুর চাইতেন যে বৈশিষ্ট্যনুপাতিক শিক্ষা, বৈশিষ্ট্য সমৃদ্ধ যাতে উন্নত ঝোঁকে পরিপুষ্ট, তাকেই বলে আদত শিক্ষা, তা বিনেহ হবেই দুষ্ট। ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মেলে। আর সর্বোপরি তিনি বলতেন যে এই সবকিছু যে বৈশিষ্ট্যবাদী শিক্ষা, এই সবকিছুর মূলে থাকে হচ্ছে ইষ্ট আদর্শ। তাই তিনি বলতেন দীক্ষা সমন্বিত শিক্ষা। প্রাচীন বৈদিক ভারতবর্ষে আগে দীক্ষা গ্রহণ করতে হতো ঋষির কাছে, দীক্ষা গ্রহণ করে সেই ঋষির আশ্রমের থেকে তারপরে শিক্ষা শুরু হতো। সেই দ্রষ্টা ঋষি বুঝতেন যে তাকে কোন শিক্ষা দিলে তার জীবনে মঙ্গল বয়ে আসবে, তার বৈশিষ্ট্য, তার ঝোঁক বুঝে ঋষি তাকে শিক্ষা দিতেন। তাই প্রথমে দীক্ষা, ঠাকুর বললেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। কাজে আগে দীক্ষা, কারণ আমরা অনেক কিছু শিখলাম, অনেক শক্তি অর্জন করলাম, অনেক বিশ্বের জ্ঞান অর্জন করলাম, কিন্তু সংযম,
মনকে জয় করতে পারলাম না। সে আলেকজান্ডারের কথা শুনেছিলাম, ভারতীয় ঋষি বলেছিলেন যে বিশ্ব জয় করেছেন, আপনি কি মন জয় করতে পেরেছেন? এই মন জয় করতে গেলে, মনের সংযম আনতে গেলে সেখানে সৎ গুরুর স্বর্ণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করে চলতে থাকো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাহলে এই যে সদ্গুরুর কাছে যুগে যুগে যে পরম পুরুষ পৃথিবীতে আবির্ভূত হন, সেই পরম পুরুষের আদর্শে দীক্ষা গ্রহণ, সেই দীক্ষা গ্রহণের ভিতর দিয়ে পরম পুরুষের প্রতি ভক্তি প্রেমে আমাদের সংযম আসে। সেই পরম পুরুষের প্রবর্তিত সেই জপ, আবার মাদুল ভাই সেই স্পন্দনের কথা বলছিল। সেই বীজলামের মধ্যে যে স্পন্দন থাকে, দীক্ষার মাধ্যমে যে বীজলাম পাই, সেই বীজলাম জপের ভিতর দিয়ে আমাদের মস্তিষ্ক কোষগুলি যে জাগ্রত হয়, কনসেন্ট্রিক হয়, আমাদের মনের কাম ক্রোধ লোভ যে আমরা জয় করতে পারি, এই শিক্ষাটা দীক্ষাহীন যে শিক্ষা, সে শিক্ষায় আমরা পাই না। ঠাকুর বললেন যে জ্ঞানের আলোয় হোস না যতই, জ্ঞানের আলোয় হোস না যতই, ঝকমকে আর আলোকিত, ইষ্ট স্বার্থে যদি না হয় সবকিছু তোর একীকৃত। এই যদি না হতে পারিস, ও কিছু নয়, যাই না করিস, আলোর বিপুল ঝরার মতো ঝকঝকে তার পতন তত। যদি আমাদের জীবনে ইষ্ট না থাকে, তাহলে সবকিছু একীকৃত হয় না, আমার মনের সংযম আসে না, আমার কাম ক্রোধ হিংসা লোভ অহংকার এগুলি জয় করতে পারি না। ওই জ্ঞান আরো আমাকে অহংকার বাড়িয়ে দেয়। ওই জ্ঞানাভিমান, জ্ঞানের যত অন্তরায় অন্য রিপু তত নয়। এই জন্য আজকে দীক্ষাহীন শিক্ষার ব্যবস্থায় আমরা দেখছি যে ছাত্র শিক্ষককে ধরে মারছে, শিক্ষকরাও সেই শ্রদ্ধাকর্ষী চরিত্রের অধিকারী থাকতে পারছেন না। অথচ প্রাচীন বৈদিক যুগে সেই শিক্ষক আর ছাত্রের মধ্যে যে গুরু শিষ্যের কি গভীর ভক্তি প্রেমের সম্পর্ক ছিল, সেটি বিস্ময়াতীত। আজকের দীক্ষাবিহীন ইষ্টবিহীন যে শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষাঙ্গনের সবুজ চত্বর রক্তে রঞ্জিত হচ্ছে, রণাঙ্গনে পরিণত হয়ে যাচ্ছে। আমরা কেউ কাউকে মানছি না। আজকের সবচেয়ে বড় কথা, মস্তিষ্কের চর্চা বাড়ছে, হৃদয়ের চর্চা কমে যাচ্ছে বলেছেন এই যুগের একজন অন্যতম সাহিত্যিক শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, যিনি ঠাকুর অনুকূল চন্দ্রেরই একজন অনুসারী। তিনি বলছেন এ যুগে মস্তিষ্কের চর্চা বাড়ছে, কিন্তু হৃদয়ের চর্চা কমে যাচ্ছে। কাজেই এই মনের সংযম আনতে গেলে, ভক্তি প্রেম আনতে গেলে, সে আগে জীবনে ইষ্ট গ্রহণ, ইষ্টের জপ এবং ধ্যান, সেই ভিতর দিয়ে আমরা অনন্ত শক্তির অধিকারী হতে পারি। মনের সংযম যেমন আনে মেধার তেমন বিস্ময়কর উৎকর্ষ আনে। এই দীক্ষা প্রবর্তিত জপ ধ্যান আনে শ্রদ্ধা ভক্তি। আমরা যে কেউ কাউকে মেনে চলছি না, যে না মানার পরম্পরা একবারে দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন তথা বিশ্ব জীবনে চলছে। কেউ কাউকে মেনে চলছি না, যে ভয়ঙ্কর অসুখ, মানব সভ্যতার আর একটা ভয়ঙ্কর শ্রেষ্ঠতম অসুখ, কেউ কাউকে মানছি না। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, তুই যদি তোর প্রেষ্ঠ নিদেশ চলায় বলায় না মানিস, ভর দুনিয়ায় তোরে মেনেও চলবে না কেউ, ঠিক জানিস। দীক্ষা সমন্বিত শিক্ষায় সেই ইষ্টকে, গুরুকে মেনে চলার শিক্ষা শুরু হয়। প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, গীতার বাণী। আগে প্রণিপাত করো গুরুর চরণে, গুরুকে সেবা দাও, তারপরে তুমি প্রশ্ন করো, তারপর যাও। নইলে তথাকথিত ভাবে যে আজকের শিক্ষা ব্যবস্থা তা মানুষকে অহংকারী করে তুলছে, দম্ভ বাড়িয়ে দিচ্ছে, জ্ঞান পাণ্ডিত্যের অহংকার এত বেড়ে যাচ্ছে, মানুষ সেই ভক্তি প্রেমের জীবন থেকে অনেক সরে আসছে। যাই হোক, বিস্তারিত আর কোন বিষয়ের গভীরে যেতে পারছি না। আর বিবাহ, যে সৎসঙ্গের যে চারটা স্তম্ভ, কৃষি, শিল্প, শিক্ষা আর সুবিবাহ, সে বিবাহের কথা আমার ভাই মাদল সেও বলেছে। মাদল তো খুবই উচ্চ শিক্ষিত, সে ঠাকুরের জীবন দর্শনের উপরে সে পিএইচডি করছে। তো সেই বিবাহর বিষয়ে ঠাকুর
যে বিস্ময়কর বাণী দিয়েছেন, বিবাহের উপরে যত বাণী দিয়েছেন, অতীতে আর এত বিবাহের উপর আমরা কোন ধর্মশাস্ত্রে এত বাণী পাইনি। বৈদিক শাস্ত্রে ছিল বিবাহের বিষয়ে সবর্ণ, অনুলোম, প্রতিলোম, বিভিন্ন বিষয়ে সগোত্র, বিভিন্ন বিষয়টি উপস্থাপিত হয়েছে। সেটির বৈজ্ঞানিক বিস্তারিত কারণ ঠাকুর তার বিবাহ দর্শনের মধ্যে উপস্থাপন করলেন। আজকের পৃথিবীর মানুষ কিন্তু ওই তথাকথিত জাতি বৈষম্যের নাম করে বৈজ্ঞানিক বর্ণাশ্রমকেও তারা বিসর্জন দিতে বসেছে, বা দিয়েছি অনেকটা। রবীন্দ্রনাথের হাত থেকে কলম কেড়ে লাঙল তুলে দিলে আমরা সেরকম ফসল পাবো না। আমার দক্ষ কৃষকের হাত থেকে লাঙল কেড়ে কলম তুলে দিলেও আমরা রবীন্দ্র সাহিত্যের মতো দীপ্ত সাহিত্য, আমরা আলোকিত সাহিত্য হয়তো আমরা পাবো। যার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে তার শিক্ষা, তার পেশা, এইভাবে ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, যেটা প্রাচীন ভারতবর্ষে, বৈদিক ভারতবর্ষে ছিল। তার সৎসঙ্গের একটি মৌলিক উদ্দেশ্যের মধ্যে এই বিষয়টি। এবং সেখানে তিনি বিবাহের কথা কেন বললেন, যে বিবাহ না হলে আমরা জন্মগ্রহণ করি আকাশে বাতাসে, নদী সমুদ্রে জন্মগ্রহণ করি, আমরা জন্মগ্রহণ করি নারী পুরুষের মিলনের ভিতর। যে নারী পুরুষের মিলনের ভিতর দিয়ে আমরা জন্মগ্রহণ করি, সে নারী পুরুষের বৈশিষ্ট্য যদি পরস্পর পরিপূরণী না হয়, পরিপোষণী না হয়, পরিবর্ধনী না হয়, তাহলে সেখানে সুসন্তান আসেন। এই যে আমাদের বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই যে প্রজাতন্ত্রী, প্রজা শব্দের প্রজা শব্দের অর্থ হচ্ছে প্রজা, মানে প্রকৃষ্ট রূপে যিনি জাত হন তিনি প্রজা। প্রকৃষ্ট রূপে যার জন্ম হন তিনি হচ্ছে প্রজা, সেই প্রজাই হয় আদর্শ নাগরিক। কাজেই প্রকৃষ্ট প্রজা আনতে গেলে আগে বিবাহ প্রয়োজন। ধর্মশাস্ত্রে বিবাহ সম্পর্কে অনেক বলা আছে, কিন্তু ঠাকুর তার বৈজ্ঞানিক কারণটি বললেন। ইসলাম শাস্ত্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেহ সুবিবাহ করিল সে তার সমগ্র জীবনের অর্ধেক ইবাদত সুসম্পন্ন। কি সাংঘাতিক! একটা মানুষ যদি 80 বছর 100 বছর বাঁচে, যে মুহূর্তে সে সুবিবাহ করিল সে মুহূর্তে তার সমগ্র জীবনের অর্ধেক ইবাদত সে সুসম্পন্ন করিল। তাহলে কত বড় কথা, কত গুরুত্বপূর্ণ! এই বৈজ্ঞানিক ব্যাখ্যা ঠাকুর বিস্তারিত ভাবে দিয়েছে। বৈদিক শাস্ত্র বিবাহ নিয়ে অনেক কথা আছে, কিন্তু আধুনিক সময়ের মানুষ সেইভাবে ঠাকুর যেভাবে বিয়ের ব্যাপারে বর্ণ দেখতে বলেছেন, বংশ দেখতে বলেছেন, গোত্র দেখতে বলেছেন, তারপরে শিক্ষা দেখতে বলেছেন, শিক্ষা এখনকার মানুষ দেখে। স্বাস্থ্য দেখতে বলছেন, স্বাস্থ্য এখনকার মানুষ দেখে। রক্তের গুরুত্ব বহু কিছু দেখে। একই রকম, একই রক্তের গ্রুপ হলে সেখানে তো প্রজননেই সমস্যা হয়ে যায়, নানা রকম সমস্যা হয়। আজকে মানুষ সেটা দেখছে, রক্তের গ্রুপ দেখছে, স্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্য দেখছে, শিক্ষা দেখছে, কিন্তু বর্ণ, বংশ, গোত্র এগুলি কুসংস্কার মনে করছেন তারা। ঠাকুরকে বলা হয়েছিল, ঠাকুর বিয়ে তো হবে মনের মিলে। সেখানে আপনি আবার সেই প্রাচীন যুগের সেই বৈষম্য আবার সামনে নিয়ে আসছেন কেন? আবার বর্ণ, বংশ, গোত্রের কথা তুলছেন। ঠাকুর বললেন, মমতা নিঃসন্দেহের চোখে তাকিয়ে বললেন, মনি, বিয়ে তো হবে মনের মিলে, কিন্তু সেই মন কোথায় থাকে? নদী কি শূন্যে বয়, নাকি মাটিকে অবলম্বন করে নদীর স্রোতধারা প্রবাহিত হয়? তো মন কোথায় থাকে? মন কি আকাশে বাতাসে থাকে? মন একটা শরীর বিধানকে অবলম্বন করে চলে। নদী যেমন মাটিকে অবলম্বন করে চলে, মন এই শরীর বিধানকে অবলম্বন করে চলে। কাজে মন যেহেতু শরীর বিধানকে অবলম্বন করে চলে, তো খালি মনের মিল হলে হবে না। ওই শরীরের বিধান, শরীরের ওই জৈব সংস্কৃতি, সেটা একে অপরের পরিপোষক কিনা, পরিবর্ধক কিনা, সেটা দেখতে হবে। কি অপূর্ব যুক্তি! তিনি বলছেন, দেখো, এক ল্যাবরেটরিতে যদি একটা বালককে ঢুকিয়ে দাও, আর বালক যদি বিভিন্ন বোতলের তরল পদার্থ নিয়ে ঢালাঢালি করে, তাহলে ওখানে একটা বড় বিস্ফোরণ করতে পারে। ঠাকুর বলছেন, নাইট্রোজেন আর গ্লিসারিন মিলালে কি হয়? বিস্ফোরণ ঘটে। কাজেই ওই একটা নারী, একটা পুরুষের টেম্পারামেন্ট যদি, তার হাতগত বৈশিষ্ট্য, তার এটা যদি একে অপরের পরিপোষণী না হয়, তাহলে সেটা একটা সেই নাইট্রোজেন গ্লিসারিনের মতো বিস্ফোরণও ঘটে সেখানে, যেটাকে ঠাকুর প্রতিলোম দিয়ে বলেছেন।
তাই সব দিক দিয়ে বর্ণ, বংশ, গোত্র মিলিয়ে বিয়ে দেওয়া, আজকের গোত্রের বিষয় কিন্তু মানছে। আজকে জেনেটিক সায়েন্স, ইউজেনিক সায়েন্স অনেকটা এগিয়ে আসছে, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র তো বলছেন প্রাচীন বৈদিক ভারতবর্ষ জ্ঞান বিজ্ঞানে যত এগিয়ে ছিল, আধুনিক পৃথিবী এখনো তার ধারে কাছে পৌঁছায়। ওই যে বলছিলাম বৈশাখী, বিশাখা নক্ষত্রের নাম করে বৈশাখ মাস, জ্যোতির্বিজ্ঞান যেখানে পৌঁছেছিল, চিকিৎসা বিজ্ঞান যেখানে পৌঁছেছিল, এই যে বৈদিক যুগে বলা হচ্ছে যে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে অমুক দিনে অমুক তিথিতে অমুক খাদ্য খেতে নেই। আজকের চিকিৎসা বিজ্ঞান সেখানে পৌঁছায়নি। তারা বলছে এই ফলের মধ্যে বা এই সবজির মধ্যে এই পুষ্টি আছে, কিন্তু বৈদিক শাস্ত্র বলছে ওই পুষ্টি থাকা সত্ত্বেও কোন বিশেষ বা বিশেষ তিথিতে বা বিশেষ বারে ওইটি তোমার আহার পুষ্টির কারণ তো হবে না, বরং তোমার মহা ক্ষতির কারণ হবে। যেমন ভাদ্র মাসে লাউ খেতে নেই, যেমন একাদশীতে সিম খেতে নেই, যেমন রবিবারে মসুরির ডাল খেতে নেই, রবিবারে মধু খেতে নেই, কারণ রবিবার ওই দিন তাপমাত্রা এত বেশি থাকে যে ওই দিন বেশি তাপযুক্ত খাদ্য, বেশি গরম খাদ্য খেতে নেই। ওই যে বৃহস্পতিবারে কোথাও যাত্রা করতে না করছে, কারণ বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় নক্ষত্র। সেই বৃহস্পতি প্রত্যেকটা নক্ষত্রের তো আকর্ষণ আছে, বিকর্ষণ আছে, আকর্ষণ করে বিকর্ষণ করে পরস্পর পরস্পর। তাই ওই বৃহস্পতির আকর্ষণ বিকর্ষণে দেখা গেল যে চালকের মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকতে, এতদূর ভারতীয় বৈদিক ঋষিদের প্রজ্ঞা অগ্রসর হয়েছে। তাই জেনেটিক সায়েন্স, ইউজেনিক সায়েন্স আজ অনেক এগিয়ে আসছে, কিন্তু বিবাহ ক্ষেত্রে তারা পশুর ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে যতটা অগ্রসর হয়েছে, মানুষের ক্ষেত্রে আজও তারা ততটা অগ্রসর হয়নি। আমেরিকাতে আইন আছে, ওরা তো কুকুর ভালোবাসে, তাই উন্নত জাতের কুকুরের জন্ম যাতে হয় সে ব্যাপারে তারা অনেক গবেষণা করছে। সেখানে একটা রাষ্ট্রীয় আইন আছে যে কোন উচ্চ পর্যায়ের কুকুরের সাথে কোন নিম্ন পর্যায়ের কুকুরের যদি মিলন ঘটে, যার দায়িত্বে এটা ঘটবে, যিনি ঘটাবেন, তার এটা রাষ্ট্রীয় আইন অনুসারে সেটা দণ্ডনীয় অপরাধ। কেন? দেখা গেছে ওই মিলনে যে কুকুর আসবে সেই কুকুরটা উন্নত ধরনের কুকুর হবে। এটাকেই ঠাকুর বলছেন প্রতিরোধ। আবার গোত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে একই পুকুরের মাছ, ওই জল যখন অন্য পুকুরের জল সেখানে আনা যাচ্ছে, তখন সেখানে ভালো মাছ তৈরি হচ্ছে। এই যে স্বগোত্র বিয়ের ক্ষেত্রে ভালো না কেন, নতুন রক্তের প্রয়োজন হয় কেন, এটি কিন্তু এই স্বগোত্রের ব্যাপার। স্বগোত্রের ব্যাপারটা মানুষের ক্ষেত্রেও আজকের বিজ্ঞান অনেকটা এগিয়ে গেছে। কৃষির ক্ষেত্রে বিজ্ঞান প্রজননের ক্ষেত্রে এগিয়ে গেছে। ভালো উন্নত গরু তৈরি করতে গিয়ে আমরা অস্ট্রেলিয়ান ষাঁড়ের বীজ দেশীয় গাভীতে দিচ্ছি, দেশীয় ষাঁড়ের বীজ অস্ট্রেলিয়ান গাভীতে দিচ্ছি না। ঠাকুর বলছেন যে প্রতিলোম বিয়ে মানে কি? বিবর্তিত ডিম্বাণু, অধিক বিবর্তিত ডিম্বাণুর সাথে মানে স্বল্প বিবর্তিত শুক্রাণুর মিলন যদি ঘটে সেটা হয় প্রতিলোম। অর্থাৎ উচ্চ বর্ণের নারীর সাথে নিম্ন বর্ণের পুরুষের বিবাহ, সেটা প্রতিলোম বিবাহ। এই বিয়েতে ধ্বংসাত্মক সন্তান আসে। আবার বলছেন যে উচ্চ বর্ণের পুরুষের সাথে নিম্ন বর্ণের নারীর মিলনের সেখানে সুসন্তান আসে। কিন্তু প্রথম বিয়েটা সবর্ণের করার কথা বলছেন, সবর্ণে। এই যে নিচু বর্ণ উঁচু বর্ণ, এটা বর্ণের ক্ষেত্রে বলেছেন, কিন্তু আবার বলছেন যে একটা নিচু বর্ণের মানুষ, একটা শূদ্র সন্তান, সে ব্রহ্মজ্ঞান লাভ করলে সে সর্বশ্রেষ্ঠ বর্ণ বিপ্রবর্ণের গুরু হতে পারে। তাহলে বৈষম্য যদি করতেন তাহলে তো বই কথা বলতেন না যে একটা শূদ্র একজন বিপ্রের গুরু হতে পারে, এটা বলতেন না। ঠাকুর একটা শূদ্র বর্ণাশ্রমিক ব্যবস্থায় একটা বিপ্রের গুরু হতে পারে, কিন্তু জামাতা হতে পারে না। কারণ ব্রহ্মজ্ঞান লাভ করে তার মানসিক আত্মিক বিবর্তন এক পুরুষে হতে পারে, মুহূর্তে হতে পারে, কিন্তু তার জৈব বিবর্তন হতে আবার কয়েক পুরুষ লাগে। এটা জৈব বিজ্ঞান সম্মত।